স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। নার্স এসে বিভাগে নিয়ে যেতে চাইল। সময় হয়ে গেছে। অগত্যা মাহাথিরও আর কিছু বলতে পারল না। বিভার হাত ধরে সেও বিভার সাথে সাথে হাঁটতে লাগলো। সামনেই দুজন নার্স বেডটাকে টেনে নিচ্ছে। মাহাথির নিচু হয়ে বলল, আমার তোমাকে ভালোবেসে মন ভরে নি বিভা। মাহাদিমকে নিয়ে ফিরে আসো। দুজনকে একসাথে ভালোবাসতে চাই আমি। অনেক ভালোবাসবো তোমাদের। দেখো তুমি। মাহাথিরের কথায় বিভার চোখ থেকে উত্তপ্ত অশ্রু গড়ালো। তার নিজের সন্তানের কথা চিন্তা করে মন খারাপ ভাবনা থেকে শেষবারের মতো বলল, আমার ছেলের খেয়াল রাখবেন মাহাথির, ওকে মোটেও কষ্ট দেবেন না। বলতে বলতেই চোখ গেল দূরে দাঁড়ানো শ্রুতি পার্থিবের দিকে। তাদের দেখে মাহাথিরের মুখ থেকে হাসি মুখে চোখ বন্ধ করলো বিভা। সে বুঝলো তাকে অপারেশন থিয়েটারে ঢোকানো হলো। ইস, বড্ড ভুল হলো। আফসোস হচ্ছে ভীষণ। মাহাথিরকে ভালোবাসি বলা হলো না। একবার বললেও তো পারতো। আর যদি না বলা হয় তার? সে দুদিন আগেই সংবাদে শুনেছিল একজন মা তার দুজন সন্তান জন্ম দিয়ে মারা গেছে। সেও যদি মারা যায় তার মায়ের মতো, তাহলে ভালোবাসিটা বলে দিলে হয়তো এত আফসোস হতো না। অপারেশন থিয়েটারের দরজা বন্ধ হতেই শ্রুতি স্তব্ধ হয়ে গেল। মনে হলো 9 বছর আগে যেভাবে দরজা বন্ধ হয়েছিল ঠিক একইভাবে দরজা বন্ধ হলো। চোখের সামনে তার মায়ের মুখ ভাসতে থাকলো। চোখ গলিয়ে পড়তে লাগলো অশ্রু। পার্থিবের দিকে ঘুরে জড়বস্তুর মতো বলল, আমি বুঝে গেছি সব। আপা আসবে না পার্থিব, আপা আর আসবে না। আমার মা আসেনি, আপাও আসবে না। আপাও চলে গেল আমায় ছেড়ে, তাই না? পার্থিব গম্ভীর চোখে দেখল শ্রুতির ঠোঁট ভেঙে নাক ফুলিয়ে ভীষণ যন্ত্রণায় কান্না গেলা কথাগুলো। পার্থিব শ্রুতিকে বুকে নিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। শ্রুতির কানে ধীর কণ্ঠে বলল, চুপ, একদম চুপ। আপা আসবে, আপনি না আমাকে বিশ্বাস করেন? এইবার একটু করেন শ্রুতি, আপা সত্যিই আসবে। থাই গ্লাস দিয়ে বাহিরে তাকিয়ে আছে মাহাথির। চারপাশে কত মানুষ, অথচ ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। ভাগ্য তেমন ভাবে তাকে কখনো জিতিয়ে দেয়নি, আবার হারিয়েও দেয়নি, মাঝামাঝি পর্যায়ে রেখেছে। তার এই পরিস্থিতির মাঝামাঝি হতে কি হতে পারে? মস্তিষ্ক বলল মাঝামাঝি তখনই হবে যখন একজন বেঁচে যাবে, অন্যজন মারা যাবে। কথাটা ভাবতেই পা জোড়া কেমন কেঁপে উঠল। আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, দুর্বল লাগছে ভীষণ। থাই গ্লাসে নিজের হাত রেখে মাথা নিচু করে বন্ধ চোখে মাহাথির নিজ মনে বলল, আমি ভবিষ্যতে সকল জিতের বিনিময়ে এবার জিততে চাই। বিভাকে চাই, আমার সন্তানকে চাই। আমাকে জিতিয়ে দিন আল্লাহ। বাকি জীবনটা না হয় হাসি মুখে হার মেনে নেব। অ্যাপ্রন পড়তে পড়তে ওটিতে ঢুকছে ডক্টর। চারিদিকে তাকাতেই দেখতে পেল মাহাথিরকে। প্রতিদিনই সে এমন অসহায় নিঃস্ব স্বামীদের কাছের মানুষদের দেখে, তবে এই পুরুষটিকে কি একটু বেশি নিঃস্ব লাগলো তার কাছে? ডক্টর বুঝতে পারল না, শুধু কানে ভাসলো কিছু কথা। আপনার কাছে অনুরোধ, আমার স্ত্রী যেন সুস্থ হয়ে ফিরে। আপনারা যত টাকা চেয়েছেন আমি দিয়েছি, আরও বললে আরও দিব। বিনিময়ে আমার স্ত্রী আর সন্তান যেন সুস্থ চাই। কথাটা গম্ভীর মুখে বলেছিল পুরুষটি। কেমন একরোখা কণ্ঠ, অথচ তার কাছে মনে হলো কণ্ঠে ছিল একরাশ লুকায়িত আকুলতা, অনুরোধ। পার্থিব শ্রুতিকে জড়িয়ে বসে আছে। নিস্তব্ধ চারপাশ। এই তো সেদিন শ্রুতি বলেছিল, চারপাশে এত খুশি কেন পার্থিব? সত্যি তো, এতদিন চারপাশে কত খুশি ছিল। এতদিন বেশি খুশি ছিল বলেই কি এখন বেশি দুঃখ যন্ত্রণা পাচ্ছে? পার্থিব গম্ভীর মুখে চোখ তুলে চাইল। দূরে মাহাথির ভাই দাঁড়ানো। পার্থিব তার মনের অবস্থা সম্পূর্ণ বুঝতে না পারলেও বুঝতে পারছে, কিন্তু কিছুই করার নেই। পার্থিব একবার শ্রুতি, একবার মাহাথিরকে দেখল। মনে পড়ল হামিমের নিষ্পাপ মুখমণ্ডল। চোখ বন্ধ করে দোয়া করল, সবার মুখে হাসি ফুটিয়ে দাও আল্লাহ। কাউকে তো নিরাশ করোনি তুমি, আমাদেরও করো না। এতদিন যতটুকু খুশি ছিলাম তার থেকেও দ্বিগুণ খুশি ফিরিয়ে দাও আল্লাহ। মাহাথির এখনো আগের ভঙ্গিতেই দাঁড়িয়ে আছে, দুহাত বুকে গুজে, দৃষ্টি তার বাহিরের দিকে। তাকে দেখে নিঃসন্দেহে কেউ ভেবে বসবে লোকটা হয়তো পরিবেশ পর্যবেক্ষণ করছে, কিংবা গাছপালা গুনছে, কিংবা বিল্ডিংও গুনতে পারে এত মনোযোগ দিয়ে। অথচ এসবের কিছুই মাহাথির করছে না। তার দৃষ্টি বাইরে থাকলেও মাথা মন সব জুড়ে কেবল একটাই নাম, বিভার। মাহাথির দৃষ্টি ফেরালো নিশ্চুপ হয়ে বসে থাকা পার্থিবের দিকে। শান্ত কণ্ঠে বলল, কতক্ষণ হয়েছিল পার্থিব? পার্থিব ঘড়ি না দেখেই বলে দিল, কেবলমাত্র 35 মিনিট হয়েছে ভাই।
শ্রুতি ঠায় পড়ে আছে পার্থিবের কাঁধে। সিজার তেমন ভয়ঙ্কর কোনো ব্যাপার নয়, প্রতিদিনই কত কত মানুষ সিজার করাচ্ছে, তবুও শ্রুতির কাছে ব্যাপারটা আতঙ্কের। তার মায়ের মৃত্যুই হয়তো তার একটি কারণ। শ্রুতি পার্থিবের পাশে দাঁড়ালো। তার শাশুড়ি তানহা এসেছেন। তার শাশুড়িকে দেখে এক দফায় কান্না শেষ শ্রুতির। এই সময় তানহার আসার কোনো কারণ ছিল না, তবুও নাকি চিন্তা হচ্ছিল বলে চলে এসেছে। এই খারাপ সময়ের মাঝেও ব্যাপারটা বেশ মুগ্ধ করলো শ্রুতিকে। নিজের তার শাশুড়ির প্রতি ভালোবাসা বাড়িয়ে দিল। পার্থিবের উত্তর শুনে মুখ ফেরালো মাহাথির। সময়ও যেন ফুরাচ্ছে না, মাত্র 35 মিনিট হয়েছে। মাহাথির নিজেকে আশ্বস্ত করতে চাইল, এই তো আর কিছুক্ষণ, এরপরেই বিভা চলে আসবে। বিভা যাওয়ার পর থেকেই খারাপ ভালো নানান চিন্তা মাথায় খেলছে। সব কিছু ছাপিয়ে এবার বেশ অভিমান হলো। বিভা তাকে যাওয়ার সময় ওইভাবে কেন বলল? তবে কি বিভা তাকে বিশ্বাস করে না? বিভা কেন বলল আমার বাবার খেয়াল রাখবেন? মাহাথির কি নিজের ছেলের খেয়াল রাখতো না? সে কি ভালোবাসে না নিজের ছেলেকে? ও কি এত খারাপ? খারাপ চিন্তা, রাগ, অভিমান মিলিয়ে মনটা কেমন বিষাক্ত হয়ে উঠল। মনটা ছিঁড়ে এনে ফেলে দিলে বোধহয় শান্তি পাওয়া যেত। পেরিয়ে গেছে আরও কিছু সময়। মাহাথিরের কপালে বিন্দু বিন্দু ঘাম জড়ো হচ্ছে। 50 মিনিট হয়ে এলো, কোনো খবর নেই। সে যে আর পারছে না, ধৈর্যে কুলোচ্ছে না। মাহাথিরের ডাকে আল্লাহ বোধহয় সহায় হলেন। সেই মুহূর্তেই নার্স কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সহ ওটিতে ঢুকতে ঢুকতে হাসি মুখে বললেন, বেবিকে ভালোভাবে বের করা হয়েছে, কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদের কাছে দিব। কথাটা যেন মাহাথিরের বুকে আছড়ে পড়ল। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলো। পার্থিব উঠে মাহাথিরের কাছে গেল, কাঁধে হাত রেখে বলল, কংগ্রাচুলেশনস ভাই, বাবা হয়ে গেলেন, আর আমি ছোট বাবা। মাহাথির পার্থিবের দিকে তাকিয়ে কি বলবে বুঝতে পারল না। চোখের পলক ফেলে কিছু বলতে চাইল, হাসার চেষ্টা করেও পারল না। পার্থিব হয়তো বুঝলো সামনের মানুষের মনের অবস্থা, বলল, রিল্যাক্স ভাই, আমাদের বাবা ঠিক আছে, আপাও ঠিক থাকবে। এরপর আমরা সবাই কিন্তু একসাথে ঘুরতে যাব। মাহাথির এইবার হেসে দিল সামান্য, তবে মলিনভাবে। পার্থিব আর ঘাটালো না। শ্রুতির দিকে তাকিয়ে লক্ষ্য করলো শ্রুতির মিশ্র প্রতিক্রিয়া। এমনিতে মেয়েটাকে উত্তেজিত মনে হচ্ছে, আবার চোখ জুড়ে নিজের আবার জন্য চিন্তা, হাহাকার। পার্থিব হাঁপ নিঃশ্বাস ছাড়ল। তার মায়ের কাছে গিয়ে বলল, মা, অসুবিধা হচ্ছে? কিছু লাগলে বলো। তানহা বেগম সরল হাসলেন, মাথা নেড়ে জানালেন অসুবিধা হচ্ছে না। মাহাথির তাকিয়ে আছে ওটির দিকে। বাচ্চা পৃথিবীর আলো দেখেছে, কথাটা তাকে জিতিয়ে দিয়েছে। তবে এখনও সে নিজের হার জিতের মাঝামাঝিতে অবস্থিত। ভীষণ ক্লান্ত লাগছে, শরীর মন সব যেন ভেঙে আসছে। হঠাৎ বাচ্চার চিৎকারে চারপাশ এলোমেলো হয়ে গেল মাহাথিরের। মাহাথির ত্রস্ত পায়ে এগিয়ে গেল। সাথে উঠে এলো পার্থিব, শ্রুতি, তানহা সবাই। নার্স বেরোলো হাসি মুখে, কোল জুড়ে নবজাতক একটি শিশু। নার্স উচ্ছ্বসিত কণ্ঠে বলল, মাশাআল্লাহ, আপনাদের 3.5 কেজি ওজনে সুস্থ ছেলে সন্তান হয়েছে। বাচ্চারা তো কাঁদছিলই না, এরপর ডাক্তার পিঠে চাপড় দিতে তার কান্না শুরু। এখন থামানো যাচ্ছে না, নিন। মাহাথির আগাতে পারল না। নিজের উপর বিশ্বাস হলো না বিন্দু পরিমাণে। সাথে বিভার বলে যাওয়া কথায় বিভার প্রতি অভিমানের সাথে সাথে নিজের প্রতি বিশ্বাসও হারালো মাহাথির। সবাইকে অবাক করে দিয়ে সে দূরে চলে গেল। পার্থিব অবাক হওয়ার সময় পেল না। বাচ্চার কান্নায় এগিয়ে গিয়ে সেই কোলে তুলে নিল। অমনি দুপাশে এসে দাঁড়ালো তার মা এবং বউ। শ্রুতি বাচ্চাটার দিকে তাকিয়ে কথা বলতে ভুলে গেল। তাকিয়েই রইল। পার্থিবের অবস্থাটাও কিছুটা নাজেহাল। ভীষণ ভয় লাগছে। কি সুন্দর ফুটফুটে মুখ, সদ্য ফোটা গোলাপের মতো। তানহা মাহাথিরের ব্যাপারে গেল না, পার্থিবকে বলল, পার্থিব, কানে আজান দাও বাবা। পার্থিব নিজের বোকামতে অবাক হলো। আজান না দিয়ে কি করছিল সে? বাচ্চাটাকে বুকের সাথে মিশিয়ে উঁচু করে ধরে আজান দিল পার্থিব। আজান শেষ করেই বাচ্চাটার টলটলে মুখের দিকে তাকিয়ে বলল, কি বাবা, চিনতে পারছো? আমি তোমার ছোট আব্বু। ঠিক সেই মুহূর্তে সবাই শুনতে পেল নার্সের ব্যগ্র কণ্ঠ, হ্যালো, শুনছেন? আপনাদের পেশেন্টকে 1 ঘন্টা পর কেবিনে দেওয়া হবে, আর এই ওষুধগুলোকেও নিচ থেকে নিয়ে আসুন। এমন অপ্রত্যাশিত হঠাৎ কথায় সবাই চমকে উঠলেও সবার বুক থেকে সরে গেল বিশাল বড় ভারী এক পাথর। মাহাথির 2 সেকেন্ড চুপ করে বুঝতে চেষ্টা করলো নার্সের কথা। এরপর দ্রুত এগিয়ে নার্সের হাত থেকে প্রেসক্রিপশন নিয়ে বলল,
আমি নিয়ে আসছি, আমি এক্ষুনি নিয়ে আসছি। উত্তেজিত কণ্ঠে বলল। যেতে যেতে মাহাথিরের মনে হলো সে জিতে গেছে। হ্যাঁ, মহান আল্লাহ তাকে জিতিয়ে দিয়েছে। ভাবতেই দুহাতে নিজের মুখ মুছে নিজেকে শান্ত করতে চাইল মাহাথির। বুকে অজানা সুখময় ব্যথা, অথচ মুখে হাসি ফুটতে চাইছে। মাহাথির উপরে তাকিয়ে স্বস্তির সাথে চোখ বন্ধ করল। তার ভঙ্গিতে প্রকাশ পেল সৃষ্টিকর্তার প্রতি নীরব কৃতজ্ঞতা। শ্রুতি বিভার খবর শুনে পার্থিবের দিকে তাকাতেই পার্থিব হাসি মুখে বলল, কি বলেছিলাম শ্রুতি? বলেছিলাম না আমাকে বিশ্বাস করুন, আপা ফিরে আসবে। কিন্তু আপনি তো আমাকে বিশ্বাসই করলেন না, বসে বসে চোখের টাঙ্কি খালি করলেন। পার্থিবের কণ্ঠে দুষ্টুমি। শ্রুতি ফিক করে হেসে ফেলল। শ্রুতির হাসিতে তার সব দাঁত বেরিয়ে এলো। শ্রুতি নিজের আনন্দ, খুশি, উত্তেজনা কমাতে তার শাশুড়ি তানহা বেগমকে জড়িয়ে ধরল। আবার তাকে রেখে এসে পার্থিবের কোলে থাকা বাবুর কপালে চুমু খেল। এরপর বাবু সহ পুরো পার্থিবকেই পাশ থেকে জড়িয়ে ধরল। শ্রুতির কাণ্ডে পার্থিব হেসে ফেলল। মনে হলো চারিদিকে শুধু খুশি আর খুশি। সে সৃষ্টিকর্তার কাছে দ্বিগুণ খুশি চেয়েছিল। পার্থিবের মনে হলো সৃষ্টিকর্তা শতগুণ খুশি ঢেলে দিয়েছে। চারপাশের আবহাওয়াটাতে শুধু শান্তি আর শান্তি। বিভাকে কেবিনে দেওয়া হয়েছে। জ্ঞান ফেরার পর সকলের সাথে দেখা করা শেষ। পার্থিব, শ্রুতি, তানহা, হাসিনা, সিদ্দিক সাহেব সকলের সাথেই বিভা টুকটাক কথা বলেছে। সকলের হাসি দেখে বুক জুড়ে তার বয়ে গেছে আত্মিক তৃপ্তি, প্রশান্তি। বিভা এখন তাকিয়ে আছে সকলের দিকে। এত এত মানুষের ভালোবাসা দেখে বিভার মনে হলো সে ভীষণ মূল্যবান কেউ। আসলেই তো মূল্যবান। তবে সে যেমন মূল্যবান, সামনে মানুষগুলিও তার কাছে ভীষণ মূল্যবান, ভীষণ মূল্যবান। তাই তো মানুষগুলোর দিকে তাকিয়ে সে নিজের ব্যথা বলে অন্যরকম একটা শান্তি পাচ্ছে। তবে শান্তির মাত্রা একটু গাঢ় হতো যদি মাহাথিরকে এবং তার সন্তানের দেখা পাওয়া যেত। শুনেছে মাহাথির নাকি বাচ্চাকে কোলেই নেয়নি। শুনে বিভার ইচ্ছে করলো মাহাথিরকে নাক বরাবর দুটো ঘুষি মারতে। বাচ্চাটাও নেই। ডক্টর নিয়ে গেছে সাধারণ পরীক্ষা করার জন্য। বিভা নড়তে গেলেই পেটে টান খেল। ব্যথা মুখ কুঁচকে চোখ বন্ধ করে ফেলল সে। কিছু মুহূর্ত বাদেই বাচ্চার কান্নায় চোখ খুলে ফেলল বিভা। কেবিনে তখন শুধুই শ্রুতি, পার্থিব। বিভা তাকিয়ে দেখল নার্স বাচ্চাকে কোলে নিয়ে ঢুকলো। সাথে পিছন পিছন এলো এতক্ষণ যার তৃষ্ণায় বুকে রক্তক্ষরণ হচ্ছিল সেই কাঙ্ক্ষিত ব্যক্তি। বিভা মাহাথিরকে এক পলক দেখে বাচ্চার কান্নায় বাচ্চার দিকে চাইল। নার্স বাচ্চাকে বিভার পাশে শুয়ে দিতেই বিভা ঘাড় উঁচিয়ে দেখতে লাগলো নিজের সন্তানকে। ছোট কোনো বাচ্চা খেলনা পেলে যেমন আনন্দ প্রকাশ করে, ঠিক সেইভাবেই খিলখিল করে হেসে উঠল বিভা। হাসি মুখে একবার মাহাথিরের দিকে তাকিয়ে আবার শ্রুতি, পার্থিবের দিকে তাকিয়ে বাচ্চার কপালে চুমু খেলো। উচ্ছ্বসিত কণ্ঠে বলতে লাগলো, বাবা, আমার বাবা, আমার ছেলে। মাহাথির চোখ জুড়িয়ে দেখল তার স্ত্রী সন্তানের হাসি মুখ। আর সে পরিপূর্ণ, তার জীবন পরিপূর্ণ। বাচ্চাটা কি সুন্দর মায়ের দিকে তাকিয়ে হাসছে। বিভার হাসির আওয়াজগুলো তার কানে এলো ভীষণ শ্রুতিমধুর হয়ে। তবে বাচ্চাকে এখনো কোলে নেয়নি সে। বাচ্চার দিকে তাকিয়েই মুখটা শুকিয়ে গেল, ভেতরটা ছেয়ে গেল নিদারুণ যন্ত্রণায়। শ্রুতি, পার্থিব বেরিয়ে গেল। বিভা এখনো বাচ্চার গালের সাথে নিজের গাল মিশিয়ে রেখেছে। কিছুক্ষণ পরপর চুমু খাচ্ছে। দৃষ্টি মাহাথিরের দিকে যেতেই থেমে গেল বিভা। কাতর চোখে চেয়ে রইল। ভালোবাসায় সিক্ত হয়ে বিভা বলল, এদিকে আসুন মাহাথির, বাবুকে কোলে নিন। বিভার এমন কথায় অভিমানে মাথা নিচু করে ফেলল মাহাথির। বিভা নিষ্পাপ সরল গলায় বলল, কি হলো, আসুন। আমি তো উঠে বসতে পারছি না, বসতে পারলে আমি নিজেই আপনার কোলে তুলে দিতাম। মাহাথির এগিয়ে এলো। বেডের পাশে নিচু হয়ে দেখতে লাগলো নিজের সন্তানকে। বিভা হাসি মুখে বলল, কোলে নিন মাহাথির, আপনার বাচ্চাও। কথাটায় কি প্রকাশ পেল মাহাথির জানে না। অধিকার, আত্মবিশ্বাস যেন উড়ে উড়ে ভর করলো তার উপর। তার নিজের সন্তানকে তুলে নিল দু হাতে। বিভাই তুলে দিল। তার বাচ্চাকে বুকে জড়িয়ে ধরতেই যেন বুকের ভেতর উথাল পাথাল শুরু হলো। নিজের সন্তানের এমন নির্মল ছোঁয়ার মাহাথিরের ইচ্ছে করলো বাচ্চাটাকে ঝাঁপটে ধরতে, তবে তা করা যাবে না। তাই আলতো করে বুকের সাথে চেপে ধরল। একবার বাচ্চাটার দিকে তাকাতেই দেখতে পেল মার্বেলের মতো চোখ নিয়ে তাকিয়ে আছে তার দিকে। মাহাথির ভীষণ যত্ন নিয়ে নিজের সন্তানকে চুমু খেতেই তার চোখের কোণ বেয়ে পড়লো দুফোঁটা অশ্রু। অশ্রুকণা হয়তো পড়লো কিছু ঘন্টা আগে জন্ম নেওয়া নবজাতকের মাথায়।
তাই তো আবার গলা ফাটিয়ে চিৎকার শুরু করলো। বাচ্চার এমন চিৎকারে সকল ভালো লাগায় ভাটা পড়লো। নিজের সন্তানের দিকে ভ্রু কুঁচকে চেয়ে রইল মাহাথির। বিভা হেসে ফেলল মাহাথিরকে দেখে। বাহিরে বসে আছে শ্রুতি। পার্থিব তাকে খাওয়িয়ে বাসায় গেছে, একটু আসবে হামিমকে নিয়ে। এরপর তারা একসাথে চলে যাবে বাসায়। রাতে মাহাথির থাকবে, বিভাকে ছাড়া হবে 5 দিন পর। শ্রুতি তাকিয়ে দেখলো মাহাথির বেরিয়ে আসছে, এসে তার পাশেই বসলো। শ্রুতি তাকিয়ে রইল মাহাথির, নিজে থেকেই বলল, ডাক্তার বলল ওরা এখন একটু ঘুমাবে। শ্রুতি চুপ করে রইল। এরপর নিজে থেকেই বলল সে, আমি জিতে গেলাম ভাইয়া। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। শ্রুতির কণ্ঠে খুশি উপচে পড়ছে। মাহাথির শ্রুতির দিকে তাকাতেই দেখতে পেল মেয়েটা খুশি নিয়ে তাকিয়ে আছে। শ্রুতি আবারও বলল, আপাকে ভালোবাসার চ্যালেঞ্জে আমি জিতে গেলাম। মাহাথির সরলভাবে হাসলো, হেসে মাথা নিচু করলো। শ্রুতি ফের বলল, শুধু জিতিনি, একদম ভালোভাবে জিতে গেছি। আপনি মারাত্মকভাবে ভালোবেসে ফেললেন, আর আমি মারাত্মকভাবে জিতে গেলাম। মাহাথির তার পাশের পাজি মেয়েটাকে কি বলবে বুঝতে পারল না। অবশ্য তার মুখ থেকেও সরু হাসি সরছে না। শ্রুতি বলল, মাঝে মাঝে হেরে যাওয়া ভালো, কিন্তু আমি সবসময় জিতে যাই। বাবার সাথে জিতেছি, আপনার সাথেও। শ্রুতির উচ্ছ্বাস থামছে না। মাহাথিরও এবার ভালোভাবেই হেসে ফেলল। হাসিনা সিদ্দিক চলে গেছেন বিভা আর নিজেদের নাতিকে দেখেই। তানহা বেগমও পার্থিবকে নিয়ে গেছে। মাহাথির শ্রুতিকে বলল, খেয়েছো কিছু? নিয়ে আসি। পার্থিব খাইয়ে দিয়ে গেছে, এবার অন্তত আপনি কিছু খেয়ে নিন, নয়তো আপার কাছে বলে দিব আমি। হামিম বাসায় শ্রুতি পার্থিব কাউকে না পেয়ে জোরে জোরে কান্না করেছে শুনেই শ্রুতির মনটা হালকা খারাপ হলো। তবে এত খুশির মাঝে মনটা বেশি খারাপ করতে পারলো না। হাসি মুখে হামিমের মাথায় হাত বুলিয়ে দিল। হামিম বিভার দিকে আসতে বিভা চোখ ভরে নিজের ভাইকে দেখল। তাই ভাই দাঁড়িয়ে আছে এত এত খুশির মাঝে, এই খুশিটাও বিভার মন আরও ভালো করে দিল। কানে শোনার থেকে চোখে দেখায় এত ভালো লাগছে কেন? বিভা কিছুক্ষণ নিজের ভাইকে আদর করে টুকটাক কথা বলল। এরপর পার্থিব, শ্রুতি, হামিম সবাই তার কেবিনে রইল। যাদের অনুপস্থিতি ছিল তাও পূর্ণ হলো। মাহাথির তার বাবুকে নিয়ে ঘরে ঢুকতেই শ্রুতি কোলে নিল, বাচ্চাটার সাথে খেলতে লাগলো। বাচ্চাটাকে নিয়ে হামিমের কাছে গেলে হামিম ভীষণ অসহায় কণ্ঠে বলল, এটা তো মুরগি না, হাতিও না। মাহাথির হতাশ হলো। এই ছেলে আবার শুরু করেছে। মাহাথিরের মনে হলো হামিমকে তো স্কুলে ভর্তি করানো হয়নি, ভর্তি করালে পড়ালেখায় সবসময় ভালো করবে ছেলেটা। সেই কবেকার কোন কথা এখনো ধরে বসে আছে, নিশ্চয়ই পড়ালেখাও ভুলবে না। মাহাথির তাও খুশি হলো, ব্যাপারটাতে মুরগি আছে, মুরগিতে থাকাই ভালো। ভাগ্য ভালো তাকে এসে জাপটে ধরে বলেনি হাতির বাচ্চা দাও। শ্রুতি হামিমের কথা বুঝলো না, ঘরে থাকা কেউই বুঝলো না। শ্রুতি ভোতা মুখে বলল, বাচ্চা মুরগি কেন হবে ভাই? ও তো আপার বাচ্চা, মানুষের বাচ্চা মুরগি হয়? হামিমের সাথে যেন শ্রুতি অবুঝ হয়ে গেল। হামিম শ্রুতির উত্তর দিল না, গম্ভীর মুখে হেঁটে গিয়ে বসলো চেয়ারে। হামিমকেও আর কিছু বলা হলো না। শ্রুতি বলল, আচ্ছা ওর নাম কি হবে? আপনি এত এত নাম দেখলেন, অথচ কোনো নামই আপনার পছন্দ হলো না? না হয়নি তো। এখন ওর নাম মাহাতিম। ভালো না এটা? মাহাতির ভাইয়ার ছেলে মাহাতিম। ওয়াও, গ্রেট। শ্রুতি খুশি হলো। নিজের কোলে থাকা বাচ্চাটার গাল আঙুল দিয়ে নাড়িয়ে দিয়ে বলল, কি মাহাতিম বাবা, পৃথিবীতে এসে কেমন লাগছে আমার আব্বুটা? বলেই দুগালে সময় নিয়ে চুমু খেলো শ্রুতি। ঠিক তখনই কান্নার আওয়াজে মুখ তুলে ফেললো শ্রুতি। এ কি, বাচ্চাটা তো কাঁদছে না, তাহলে কাঁদছে কে? তখনই পেছনে ঘুরে দেখলো হামিম নিজের পা দিয়ে মেঝেতে বাড়ি দিচ্ছে আর কাঁদছে। সবাই ভীষণ অবাক হলো। বিভা উতলা কণ্ঠে বলল, হামিম এইদিকে এসো, কি হয়েছে, কাঁদছো কেন ভাই? হামিম সত্যি সত্যি উঠে এলো, তবে বিভার কাছে না গিয়ে মাহাথিরের কোমর জড়িয়ে বলল, একটা নড়াচড়া হাতি এনে দাও না আমার পেটে, প্লিজ দাও। সবাই ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে রইল। মাহাথির ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল নিজের শালার দিকে। এটাই হয়তো বাকি ছিল। বিভা হামিমকে ডাকলো, হামিম এদিকে এসো, আমাকে বলো, আমি এনে দেব। আর তোমার হাতি লাগবে কেন? হামিম বেডের পাশে এসে বেডের সাইডে থাকা শক্ত অংশ আঁকড়ে ধরল। গড়গড় করে বলল, একদিন বড় ভাইয়া এসে আমাকে বলল সে নাকি বাবা হবে আর আমি মামা। এরপর বলল আমি খুশি কিনা। তারপর বলল বাবুটা সে তোমার পেটে দিয়েছে, তাই বাবুটা তার। আর বলল তোমার পেটে মুরগি হবে যে তোমার পেছনে পেছনে ঘুরবে।
আর বলল আর আর এগুলি বলল। বিভা হতভম্ব হয়ে চেয়ে নিজের ভাইয়ের কথা শুনল। একবার মাহাথিরের দিকে তাকাতে গিয়েই চোখে পড়ল শ্রুতি তার বাচ্চাকে পার্থিবের কোলে দিয়ে নিজের চেয়ারে বসে হাসছে। বিভাকে আরো একটু হতভম্ব করতে হামিম বলতে শুরু করলো, ভাইয়া তোমার পেটে মানুষের বাচ্চা দিলে আমার পেটে হাতির বাচ্চা দিতে পারে। আমার একটা নড়াচড়া করা হাতি লাগবে, কেন দিচ্ছে না? বলেই মুখ ভেঙে কেঁদে ফেলল হামিম। মাহাথির হতাশার শ্বাস ফেলল। এখন সে একদম নিশ্চিত যে এই ছেলে ক্লাসে টপ করবে, অবশ্যই করবে। ক্লাসের বাকি ছেলেদের কথা ভেবে দুঃখী হলো মাহাথির। বিভা চোখ বন্ধ করলো। তার নিজেরও ভীষণ হাসি পাচ্ছে। শ্রুতি তো খুটখুট করে হেসেই যাচ্ছে। হাসি থামিয়ে কোনো মতে বলল, এ কারণে তুই এত হাতির বাচ্চা করিস? বলে আরেক দফা হাসা শুরু করলো সে। হামিম মুখ গোমরা করে মাহাথিরের হাত টেনে বলল, দিবে না হাতির বাচ্চা? তুমি তো আমাকে এত কিছু দাও, একটা হাতিও দাও। আমার হাতির নাক ভালো লাগে, নাক ধরে হাতিকে ঘোরাবো, তাই তো চাইছি। শ্রুতি এবার শব্দ করে হেসে দিল। হামিমকে কাছে ডেকে বলল, শুধু বড় ভাইয়ের কাছে যাচ্ছ কেন? ছোট ভাইয়ের কাছেও যাও। বড় ভাইয়া না হয় হাতি দিবে, সে না হয় কাঠবিড়ালি দিবে। উৎসুক হয়ে বলল হামিম। শ্রুতি হাসতে হাসতে বলল, দিতেও পারে। হামিম এবার পার্থিবের কোমর জাপটে ধরল। পার্থিব হতবাক হয়ে চেয়ে রইল শ্রুতির দিকে। তাকে ফাঁসানোর কোন দরকারটা ছিল? হামিম বলল, একটা কাঠবিড়ালি দিবে ভাইয়া। হাতি তো বেস্ট ছিল হামিম, কাঠবিড়ালি কেন চাই? চাই। আমি কাঠবিড়ালিকে জিজ্ঞেস করবো যে, কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, তাই লাগবে। মাঝে আবৃত্তির মতো করে বলল হামিম। হতাশের ওপর আরেক ধাপ হতাশ হলো পার্থিব। কাজী নজরুল ইসলামের কি খুব দরকার ছিল কবিতাটা তৈরি করার? নয়তো এ যাত্রায় বেঁচে যেত সে। মাহাথির পার্থিবের কাছে ঘ্যান ঘ্যান করতেই লাগলো দুজন। অন্যদিকে বিভা শ্রুতি হেসেই যাচ্ছে। শ্রুতি নিজের পেট চেপে আছে, আর হাসি সম্ভব না, তবুও থামছে না। গাল চাপা ব্যথা হয়ে এলো। মাহাথির ভ্রু কুঁচকে হামিমের দিকে তাকিয়ে আছে। পার্থিব ভ্রু কুঁচকে অসহায় মুখে তাকিয়ে আছে। তাদের বিপরীতে হামিমের নিষ্পাপ সরল মুখ। মাহাথির মনে মনে প্রতিজ্ঞা করলো, ইহজনমে সে আর কোনোদিন অতিরিক্ত কথা বলবে না। এমনিতে তো তার মুখ দিয়ে কথা বেরোয়ই না, ওই দিন কেন বেরিয়েছিল? আবহাওয়ার বদল ঠান্ডা চোখে দেখছেন আমিন শিকদার। এই তো সারা সকাল খড়খড়ে রোদ ছিল। রোদের তাপে চামড়া পুড়ে যাওয়ার জোগাড় হচ্ছিল, আর এখন কেমন আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে। অদ্ভুত ব্যাপার স্যাপার। আবহাওয়ার মন মেজাজের মতো আমিন সাহেবের মন মেজাজও তেমন ভালো নেই। ইদানিং সে কেমন যেন হয়ে গেছে। কোনো কিছুই তাকে আকর্ষণ করে না। দুনিয়াবি কিছুই তাকে খুশি করতে পারে না। সেদিন অফিসে তার ম্যানেজার তাকে নতুন প্রজেক্টের ব্যাপারে বলল, সেই প্রজেক্টটা নিয়ে কাজ করলে মাসে ভালোই একটা লাভের অংশ আসতো। তবে সে তা করলো না। কেন করলো না জানে না। মন টানলো না, আগ্রহ পেল না, করলো না, ব্যাস। আসলে মনের উপর কারোর জোর চলে না। আমিন সাহেব জানলায় এসে দাঁড়ালেন। এখন কেমন যেন হঠাৎ করেই তার ছোটবেলার কথা মনে পড়ে। শৈশব, কৈশোর, যৌবনকালের স্মৃতি সব এসে তার মস্তিষ্কে আন্দোলন করে। তার নিজেকে ভীষণ একা একা লাগে। কিন্তু সে কি একা? না তো, সে মোটেও একা নয়। এই তো পেছনেই তার স্ত্রী শুয়ে আছে, হয়তো ঘুমিয়েও পড়েছে। স্ত্রী আছে, 3 ছেলে আছে। একা কোথায়? তবে আসলেই কি তারা আছে? আগের কথায় একটু ভুল হলো। তার স্ত্রী নয়, এটা তার দ্বিতীয় স্ত্রী। 3 ছেলে নয়, তার সন্তান 2 মেয়ে 1 ছেলে। আমিন সাহেব হঠাৎ করেই ভীষণ অস্থিরতা অনুভব করলেন। তার মাথার ভেতর সব কেমন ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। কিছুর হিসাবই সে মিলাতে পারছেন না। সে মানতে চাইছে তার সব কিছু আছে, অথচ কোথাও থেকে ভেসে আসছে যে নেই, তার কিছুই নেই। আমিন শিকদার তার কেনা শখের ইজি চেয়ারে মাথা হেলিয়ে দিল। চোখ বন্ধ করার সাথে সাথে ভেসে উঠল তাহিরা আর তার যৌবনকালের প্রেমের কিছু মুহূর্ত। আমিন সাহেব স্বস্তি পেলেন না। আজকাল তাহিরা, তার মা, বিভা, শ্রুতি, হামিম সবাই বড্ড জ্বালাতন করছে। তার মাথায় পোকার মতো গিজগিজ করছে। একটু একটু করে তার মাথায় কামড় বসাচ্ছে আর ভাবনার অভ্যন্তরীণে প্রবেশ করছে। আমিন শিকদার এইবার একটা ভয়ঙ্কর কাজ করলেন। উঠে গিয়ে আলমারি বের করলেন। এখানে একটা পুরনো অ্যালবাম আছে, তাহিরা বানিয়েছিল শখ করে। সে আর ফেলেনি, রেখে দিয়েছে যত্ন করে। কারণ তাহিরার সাথে তার তেমন ঝগড়া বিবাদও হয়নি
যে ফেলে দেবে, সে তো ভেবেছিল সে তার 2 স্ত্রীকে নিয়েই থাকবে। অ্যালবাম বের করতেই তাহিরার হাসি মুখে একটি ছবি ভেসে উঠল চোখের সামনে। তাহিরার কোলে শ্রুতি, পাশে বসা বিভাকে তাহিরা এক হাত দিয়ে জড়িয়ে আছে। আমিন সাহেবের হঠাৎ করে মনে হলো এই পৃথিবীতে এই 3 জনের সৌন্দর্যের কাছে সকল সৌন্দর্য হেরে যাবে নিঃসন্দেহে। সিজারের 5 দিনের মাথায় রিলিজ দেওয়ার কথা থাকলেও বিভাকে রিলিজ দেওয়া হলো 4 দিনের বেলাতেই। একদিন মাহাথিরই ছিল বিভার কাছে, কখনো হাসিনা কখনো শ্রুতি খাবার নিয়ে এসেছে। পার্থিবের চলাচল তো ছিলই। বিভাকে ধীরে সুস্থে বাসায় আনা হলো, সাথে এসেছিল শ্রুতি পার্থিব। শ্রুতি নিজ দায়িত্বে দুপুর এবং রাতের খাবার করলো হাসিনার সাহায্যে। সবাই দুপুরের খাবার খেয়ে বিভা এবং বাবুর সাথে সময় কাটাতে কাটাতেই পার করে দিল দিনটা। পার্থিবকে অবশ্য কাজের তাড়নায় আগেই চলে যেতে হলো। সন্ধ্যাবেলায় শ্রুতিও চলে গেল। এর মধ্যে মাহাথিরও বেশ কয়েকদিনের ছুটি পেয়ে গেছে। ছুটি পেয়ে সে অন্যরকম এক স্বস্তি অনুভব করলো। বিভা পুরোপুরি সুস্থ নয়, এই সময় তাকে সাহায্য করতে পারবে, নিজের সন্তানের সাথে সময় কাটাতে পারবে, এর থেকে স্বস্তির আর কি হতে পারে। তবে এখনও সে ততটাও খুশি নয়, কারণ বিভা এখনও তাকে মেনেছে কিনা, তার অভিমান ভেঙেছে কিনা এই ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞাত সে। এই 4 দিন বিভার সাথে প্রয়োজন ব্যতীত তেমন কথা হয়নি। টুকটাক যা হওয়ার তাই হয়েছে, তবে কথা মাহাথিরই বলেনি। সাহস হয়ে বিভার অসুস্থতা, মারা যাওয়ার কথা, অবিশ্বাস, কাটা পেট সব ভাবতেই তার বুকের মাঝে রক্তক্ষরণ শুরু হয়। বিভার সকল ব্যথা নিজের মধ্যে নিয়ে যেতে ইচ্ছে করে। আচ্ছা, বিভাকে দেখে মাহাথির যে মনে মনে কতটা ভেঙে পড়েছে তা কি বিভা জানে? বিভার অসুস্থতা মাহাথিরকে যে কতটা পুড়িয়েছে তা কি বিভা জানে? মাহাথির যে বিভার চোখে চোখ রাখতে পারে না তা কি বিভা জানে? বিভা যদি এখনও তাকে বিশ্বাস না করে, তার ভালোবাসায় বিশ্বাস না করে, ভাবতেই চারপাশটা অসহ্য যন্ত্রণায় ছেয়ে গেল। মাহাথির ঘরে ঢুকতেই দেখল তার ছোট্ট মাহাতিম ঘুমিয়ে আছে, বিভা মাঝে, মাহাতিম বিভার এক পাশে। ছেলের দিকেই চেয়ে আছে বিভা। বিভা মাহাথিরকে দেখেও তেমন কিছু বলল না, সে বসেছিল, শুতে চেষ্টা করলো। মাহাথির তা বুঝতে পেরে এসে বিভাকে ধরে শুইয়ে দিল। বিভা মাহাথিরের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। কী অবস্থা করেছে মানুষটার! এলোমেলো রুক্ষ চুলগুলো কিছুটা বেড়েছে, সাথে গালের চাপদাড়িগুলো আরও কিছুটা বড় হয়ে মুখের গাম্ভীর্য বাড়িয়ে দিয়েছে। আগে ঘুরতো নির্লিপ্ত মুখভঙ্গি নিয়ে, এখন ঘুরে গাম্ভীর্যের আবরণ পরে। মাহাথির বারান্দায় গিয়ে দাঁড়ালো। বিভা কিঞ্চিত অবাক হলেও তেমন কিছু বলল না, পাশে তাকালো তার নিজের ছেলের দিকে। অন্য পাশের কোলবালিশ আরও কিছুটা ঠেসে দিল বাচ্চার গায়ের সাথে। এরপর বুকের উপর আলতো হাত দিয়ে ঘুমানোর চেষ্টা করলো। বেশ কিছুক্ষণ বাদে বিভা অনুভব করলো মাহাথির তার পাশে শুয়েছে। বিভা সোজা হয়ে শুয়ে আছে। মাহাথির তার গা ঘেঁষে শুয়ে বলল, বিভা ঘুমিয়েছো? বিভা ভাবলো উত্তর দেবে না, তবুও বলল, না। আমি তোমার পেটের উপর একটু হাত রাখি, জোরে ধরবো না। মাহাথিরের এমন অনুরোধ বিভা আশা করেনি। চোখ বন্ধ করেই বলল, ধরুন। মাহাথির সাথে সাথে হাত বাড়িয়ে বিভাকে আগলে নিল, তার গলায় মুখ গুজে জড়িয়ে রইল। তলপেটের ক্ষতের দিকেও খেয়াল রাখলো। বিভা চোখ পিটপিট করে চেয়ে রইল ফ্যানের দিকে। কি হচ্ছে তার মাথায় ঢুকছে না। কিছুক্ষণ বাদেই বিভা তার গলা ভেজা ভেজা অনুভব করলো। ব্যাপারটা তার বোধগম্য হতেই মধ্যম আওয়াজে চেঁচিয়ে উঠল, মাহাথির, এই মাহাথির। মাহাথির উত্তর দিল না, নিজের মুখ আরো গুঁজে দিল গলায়। বিভা উদ্গ্রীব কণ্ঠে বলল, মাহাথির, মাথা তুলুন, আপনি কি কাঁদছেন? মাহাথিরের কোনো রকম প্রতিক্রিয়া না পেয়ে হাত উঠিয়ে মাহাথিরের মুখ সরাতে চাইল। কোনো রকমে সরিয়ে দিয়ে বিভা দেখল মাহাথিরের মুখের অবস্থা নাজেহাল। চোখের পানির ছাপ স্পষ্ট, দুগালে কান্নার কারণে চোখ লালাভ বর্ণ ধারণ করেছে, নাকও সামান্য লাল হয়ে আছে। মাহাথিরের এমন অবস্থা দেখে বিভার বুকটা ধক করে উঠল। বিভা উতলা কণ্ঠে প্রশ্ন করল, আপনি কাঁদছেন কেন? মাহাথির কিছু না বলেই উঠে যেতে চাইল। তার আগেই বিভা অন্য হাত মাহাথিরের গালে রেখে আটকে ফেলল। আদর করে প্রশ্ন করল, কি হয়েছে মাহাথির, আমাকে বলুন, কাঁদছেন কেন আপনি? বিভার ভালো কথাতেও মাহাথিরের ভেতর জেদ চাপল। বলল, আমার আরও 10টা বউ আছে, ওদের খুঁজে পাচ্ছি না, তাই কাঁদছি। বিভা ভ্রু কুঁচকে নিল। মাহাথির প্রথমে রাগ করে জেদ থেকে বললেও এবার নমনীয় হয়ে গেল। ভাবল এইবার সে বলবেই মনের কথা। বলল, তোমার জন্য কাঁদছি বিভা, আর কার জন্য কাঁদবো?
তুমি কেন বোঝো না আমাকে? কেন আগের মতো ভালোবাসো না? তুমি আমার ভালোবাসাকে বিশ্বাস করো না? ওটিতে ঢোকার সময় কী সব বাজে বাজে কথা বললে। তুমি জানো তোমার কথায় আমার কতটা খারাপ লাগতে পারে, কষ্ট হতে পারে। তুমি ছাড়া এই দুনিয়াতে কে আছে আমার? সব মিলিয়ে আমার কেমন লাগছে আমিই জানি। বিভার মনে হলো কোনো বাচ্চা তাকে অভিযোগ করছে। লোকটার কথায় এত মায়া লাগে কেন? মায়াবতীর কোনো পুরুষবাচক শব্দ নেই কেন? শব্দ থাকলে ভালো হতো। এই মানুষটাকে নিঃসন্দেহে দেওয়া যেত। মানুষটার কথা প্রথমে অবাক হয়ে শুনলেও পরে মুচকি হাসল বিভা। পাশের হাত বাড়িয়ে গালি দিল, বলল, খুব ভালোবাসেন? স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।